24 মার্চ 2022 আমি একটি সংগঠনের আমন্ত্রণে প্রধান অতিথি হিসাবে স্টেজে বসা অবস্থায় খবর পেলাম যে আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন জাহিদুল ইসলাম টিপু, ওনাকে গুলি করা হয়েছে খিলগাঁও রেলগেটে। তো যেহেতু আমি খবর পেলাম, আমি সঙ্গে সঙ্গে অনুষ্ঠানটা স্থগিত করলাম, কারণ খেলাধুলা হলো আনন্দের অংশ, দুঃখের অংশ না। যেহেতু একটা খবর পেলাম, খারাপ খবর, আমি স্থান ত্যাগ করলাম এবং পরবর্তীতে খবর পেলাম যে সেখানে আধা ঘন্টার ভিতরে উনি মৃত্যুবরণ করেছেন। পরের দিন জানাজা হলো, সব কাজেই আমরা ছিলাম। দেখা গেল যে 24 ঘন্টার ভিতরেই এডিসি সাইদুর রহমান টিভি হারুনের টিমের অন্যতম সদস্য, সে 24 ঘন্টার ভিতরে শুটার, তাকে অ্যারেস্ট করলো এবং 1 মাসের ভিতরে 100 লোককে ডিবি এবং র্যাব জিজ্ঞাসাবাদের জন্য আমন্ত্রণ জানানো। এদের বিভিন্ন জিজ্ঞাসাবাদে 14 জনকে তারা এই মামলায় আটক দেখানোর পাশাপাশি বাকি লোকদেরকে ছেড়ে দিল। তো আমি 100 লোকের ভিতরেও আমি প্লাস মাইনাস 100 হবে অনুমান, আমি সেখানে করি নাই। আমাকে টাকার প্রয়োজন ডিবি বা র্যাব মনে করে নাই। আমি আমার স্বাভাবিক জীবনযাত্রা চালাচ্ছি। এর মধ্যে দেখা গেল যে মাস্টার মাইন্ড মৃত্যুর 11 দিন, তার 11 দিন আগে চলে গেল বিদেশের বাইরে ওমানে। সে আমাকে ফোন করলো চাঁদা চেয়ে। যেহেতু মতিঝিলে জন্ম, আমার বাবা সরকারি কোয়ার্টারে থাকা অবস্থায় আমার জন্ম মতিঝিলে কেজিবি কলোনি। আমি সংগঠন ছোটবেলা থেকেই করি, পাশাপাশি জাতীয় পার্টি করি 1991 সন থেকে। যখন আমি চিটাগং ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র ফার্স্ট ইয়ারে, তখন আবার ঢাকাতে আমি একই সাথে সংগঠন রাজনীতি করি। এর বাইরে বিভিন্ন ধরনের সংগঠন করা। তো যাই হোক, সেই চাঁদা চেলো বিদেশ থেকে। যেহেতু বুকে সাহস আছে, আমি তাকে ভয় না পেয়ে আমি প্রতিবাদ করলাম। আমি বললাম যে না, আমি এখানে ডিশের ব্যবসার সাথে যুক্ত না, ইন্টারনেটের না, হকারের সাথে আইডিয়াল সিস্টেমে হকার মার্কেট হয়, টাকা কাঁচা টাকার খেলাও খেলে না, কোনো ডিভিশনে টেন্ডার বাণিজ্য করি না, আমি কেন আপনাকে টাকা দিই? সে বলল আপনার সক্ষমতা আছে। আমি বললাম আমার দাদার যদি টাকা থাকে, সেখান থেকে বাবা পায়, বাবা থেকে যদি আমি পাই, সে টাকা কেন আপনাকে দিই? আর আপনাকে দেওয়া মানে তো টিপু হত্যাকারীর পক্ষে থাকা। এভাবে আমার সাথে ক্রস যাকে এক পর্যায়ে স্পষ্ট বলে দিলাম যে 1 টাকাও দেবো না, এই ব্যাপারে ফার্দার আমাকে ফোন দিবেন না। অন্য বিষয়ে কথা বললে বলবেন, বলবেন না, এটা ইটস আপ টু ইউ, কিন্তু এই ব্যাপারে কথা বলবেন না। তো এটা কল রেকর্ড, ডিটেইলস কল রেকর্ডে থাকবে, সিডিআর, যেটা এখনো চার্জশিটে এটা দেয় নাই, আপনি ভালো বুঝবেন। আধুনিক প্রযুক্তির কোনো ব্যবহার এখানে দেখা হয় না, এখনো প্রমাণ করা সম্ভব। তার ফোনের কথা শেষ হয়েছে, এডিসি কে আমি আধা ঘন্টার ভিতরে ফোন দিচ্ছি, তার নাম্বারটা কালেক্ট করতে একটু সময় লাগছে। ফোন দিয়ে বললাম এডিসি সাহেব, আমাকে ওমান থেকে আমাকে ফোন দিয়ে এইভাবে চাঁদা দিচ্ছে। উনি বলে এখন আপনি একটা জিডি করেন, শান্তিনগরে অবস্থান করছেন যেহেতু আপনি পল্টন থানা। তো ওই দিন পল্টন থানায় গেলাম, 25 সাহেব বললো উপরে ক্লিয়ারেন্স ছাড়া এটা জিডি নেওয়া যাবে না, আপনি আগামীকাল আসেন, আমি ক্লিয়ারেন্স নিয়ে রাখবো। ঠিক পরের দিন ক্লিয়ারেন্স পেলেন এবং আমাকে জিডি করার অনুমতি দিলেন। জিডির যে স্মারক নাম্বার এবং টাইম উল্লেখ আছে, আমি পল্টন থানা থেকে আমি গেট থেকে বের হয়ে আমার প্রাইভেট কারে উঠছি, সিটে বসেই আমি এডিসি সাহেবকে সেকেন্ড টাইম ফোন দিলাম। আগের দিন ফোন, সেকেন্ড দিন ফোন। আমি এই কারণে উল্লেখ করছি যে জিডির যে টাইম হয়েছে তার 10 মিনিটের ভিতরে আমি আবার নতুন করে এডিসিকে ফোন দিলাম। সে আমার জীবনযাত্রা সম্বন্ধে একটা ধারণা দিল, আপনি সেভে থাকবেন এইভাবে করবে, আর যে কোনো সমস্যা মনে করলে আমাকে ফোন। তো আমি বলতে চাচ্ছি যে কল রেকর্ড ডিটেলসে কিন্তু এগুলা স্পষ্ট প্রমাণের জন্য আমি অচিরেই আন্দোলনে নামবো, নীরব আন্দোলন, আমি একক আন্দোলনে নামবো। আন্দোলনের একটা পরিবেশ আমি সৃষ্টি করতেছি, প্রেস কনফারেন্স করবো এবং এইসব প্রমাণ যাতে কোনো তদন্তের মাধ্যমে আনা হয় সে চেষ্টা। তো যাই হোক, আমাকে আচ্ছা যখন ওমান থেকে নিয়ে আসলো, ও রিমাইন্ডে যখন আসলো 2 দিন ও স্বীকার করে নাই, কারণ মার্ডারের 11 দিন আগে চলে গেল, মাস্টার মাইন্ড পরিকল্পনা করে চলে গেছে। ও যখন দেশে ওকে ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট করে যখন ওকে ডিবি কার্যালয়ে আনা হলো, প্রথম 2 দিন ওকে টর্চার করলো। ও বললো আমি তো চলে গেছি লেবার হিসেবে আমার স্ত্রী বাচ্চাকে লালন পালনের জন্য, এই মানুষের সাথে আমি যুক্ত না।
তো এডিসি সাহেব আমাকে যখন কোর্টন থেকে বের হই কথা হয় তখন বললে একটা হার্ড কপি আমাকে পাঠিয়ে দেয়। আমি আমার ম্যানেজারকে দিয়ে হার্ড কপি পাঠিয়ে দিলাম এডিসি সাইদুর রহমান। সমস্যাটা বাদে কিভাবে ছোট ছোট বিষয়, তো ওনার কাছে হার্ড কপিটা ছিল এবং 2 দিন যখন স্বীকার না করে এই মার্ডারের সাথে জড়িত জনৈক মুসা, তখন এডিসি আমার হার্ড কপি দেখে বলে তুমি যদি চলে যে লেবার বিষয়ে চলে যাও তাহলে মিস্টার রবিনের কাছে কেন চাঁদা চাইছো, এই যে তার হার্ড কপি। তখন সে স্বীকার করে বা বাধ্য হয় যে মার্ডারের সাথে যুক্ত। সে 14 দিন রিমান্ডের পর সে যখন ম্যাজিস্ট্রেট কাছে 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, তখন সে অন্য আওয়ামী লীগের নেতা একটা মিটিং হয়, সেই মিটিংও আমাকে দেখায় নাই। বলছে আমি উপরে উঠলাম, মিটিং এ দেখলাম এই 12 জন আছে, এখানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ ভাই, ওয়ার্ড কাউন্সিলর মনসুর ভাই সহ এরকম আওয়ামী লীগের নেতাদের নাম বলছে, সেখানে আমি উল্লেখ নাই। হঠাৎ করে সে ওইখানে মুসা প্রস্তাব করে যে এই মামলায় রবিনকে 2 লক্ষ টাকা দিতে হবে। ওই মিটিং এ আমার অনুপস্থিতিতে মিটিং এ তখন আরেকজন ছাত্রলীগ সাবেক নেতা সে বলে অমুককে 5 লাখ, অমুককে 3 লাখ, অমুককে 2 লাখ, ওই 5 জনের নাম বলে রবিনকে 2 লাখ টাকা দেওয়ার ব্যাপারে সাব্যস্ত করো। একজন প্রস্তাব করি মুসা যে 164 দিচ্ছে, আর আরেকজন সাব্যস্ত করে। ওইখানেও কিন্তু ফিজিক্যালি আমার উপস্থিতি নাই। এই যে 2 জন, একজন প্রস্তাবকারী একজন সাব্যস্তকারী, 160 করে শুধু এইটুক লেখা আমার নামে রেখেছে 14 পাতা 160 করে। দিবি আমাকে ফোন করলো চায়ের দাওয়া, আমি নিজের গাড়ি ড্রাইভ করে ডিবি অফিসে গেলাম। আমার ধারণা ছিল সম্ভবত আমি ঠিক করছি বলে আমাকে সাক্ষী হিসাবে রাখে। তো আমি সাক্ষী থাকবো না এই চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিলাম সাক্ষীও থাকবো না। অফিসে গেলাম, নিজে গাড়ি রাখলাম, উপরে গেলাম, চায়ের দাওয়াত দিছে এডিসি সাহেব, যেহেতু ওনার সাথে 2 বার আমার ফোনে কথা হয়েছে। ওনার রুমে বসলাম, সত্যি সত্যি চা খাওয়াইলো, উনি বাইরে ছিলেন। আসলে আসে বলে আপনি রবিন? হ্যাঁ। তাহলে তো 160 করে আসামি। তো এখন যেই মামলার সাথে আমি 0.001% সম্পৃক্ত না, এটা প্রমাণযোগ্য, সঠিক পথে কোনো আধুনিক ডিভাইস এই মামলায় দেখানো হয় নাই। মিটিং হচ্ছে যেই হোটেলে, সেখানে সিসি ক্যামেরা ফুটেজ দেখানো হয় নাই। 12 জন একসাথে মিটিং করলে সেখানে কল রেকর্ড ডিটেইলস থাকবে। আমার সাথে ফোনে কথা বলছে মুসা, তারপর আমি এডিসি কে ফোন দিছি, থানায় জিডি করার পর আবার 10 মিনিটের ভিতরে এডিসি কে ফোন দিছি। এগুলো তো প্রমাণযোগ্য, সম্ভব এটা প্রমাণ করা। এইসব কিচ্ছু না করে ওনারা চার্জশিট দিয়ে দিলেন এবং জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টের আইনমন্ত্রীর কথাই চলে, জজ সাহেবের কথাই তো ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন পাওয়ার যোগ্য এই আসামির ব্যাপারে। কিন্তু আইনমন্ত্রী না বললে এই মামলায় আমি কিছুই করতে পারবো না। হাইকোর্ট থেকে 2 মাস 13 দিনে জামিন হলো, কিন্তু অ্যাটর্নি জেনারেল দপ্তরের বক্তব্য যে ব্যারিস্টার তাপস 2টা কোর্ট কন্ট্রোল করে, সে বলে দিচ্ছে এটা স্টে হবে, এটা স্টে করে দিবে। স্টে হয়ে গেল। 17 কোটি মানুষের দেশে লক্ষ লক্ষ মামলা, বেঞ্চ হলো একটা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটা। এই যে মামলা জটে পড়ে গেল, এই জট খোলাইতে লাগছে আমার 8 মাস এবং লক্ষ লক্ষ টাকা। তো এইভাবে করে 2টা বছর আওয়ামী লীগ সরকার পতন হয়েছে 5 তারিখ, 6, 7, 8, 9, 10, 11 শুক্র শনি ছিল এবং কোর্ট বসে নাই। বিচারক সাহেব যেদিন প্রথম 12 তারিখ বসলেন সেই দিনে আমার জামিন হয়ে গেল। তাতেই বোঝা যায় যে আইনের কারণে আমার জেলে থাকতে হয় না, আমার জেলে থাকতে হয়েছে একটা বিশেষ শ্রেণীর দ্বারা। প্রথমত মুসা আমার 160 করে নিয়ে আসছে আমার নাম, তার নামে জিডি করার কারণে। দ্বিতীয়ত প্রশাসন বায়াসড হয়ে গেছিল, অ্যারেস্ট করছে আমাকে। চার্জশিটের নাম নাও রাখতে পারতো, কিন্তু চার্জশিট দেওয়ার পরে যে কথা আমি শুনলাম, তাদের কথা আওয়ামী লীগের অনেক আছে, জাতীয় পার্টির একজনকে মুক্ত করলে আওয়ামী লীগকেও ছাড়তে হবে, এই কারণে ছাড়া যাবে না। মানে আইন কোনো বিষয় না এখানে। তবে আমি কৃতজ্ঞ, এখানে মহাসচিব উনি ডিবি হারুন সাহেবের সাথে বেশ কয়েকবার কথা বলছি, লোক তো টাকা ছাড়া কিছু চিনেন না। টাকা দিলে সব হবে এবং সে টাকা সেটা হাজার লক্ষ না কোটি টাকার বিষয়। জেলে থাকা অবস্থায় মহাসচিব, চেয়ারম্যান স্যার আপনাদের বদলতে এবং আমাদের জাতীয় পার্টির অনেক কর্মী বাহিনীর বদলতে আমি এমপি ইলেকশন জেলে থেকে করলাম। ভোট আমি যাই পাই, 10 জন দাঁড়িয়ে ছিল, 9 জন ছিল উন্মুক্ত, আমি কিন্তু সেকেন্ড হয়েছি, এটাই আমার প্রাপ্তি। তো এখন মতিঝিলে আমরা বিএনপি বা আওয়ামী লীগ তাদের সাথে পেশি শক্তি বা প্রশাসনিক শক্তি দিয়ে আমরা পারবো সেটা না, এটা সত্য।
কিন্তু আমাদের শক্ত একটা ভিত আছে, পারিবারিক, আমাদের বন্ধুমহল, বিভিন্ন সংগঠন, বিভিন্ন কারণে আমি এই 2 মাসের ভিতরে অন্তত 20টা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হয়েছে। জনগণের যে একটা শক্ত ভিত আছে, এই যে শক্তি, এটাকে আমি বলি সামাজিক শক্তি। এটা পেশি শক্তি না, অথবা অর্থনৈতিক শক্তি না, বা প্রশাসনিক বা রাজনৈতিক শক্তি না, একটা সামাজিক শক্তি। তার ভিতরে জাতীয় পার্টি আছে, তার ভিতরে আরও সংগঠন আছে। এলাকায় সবসময় আমরা সময় কাটাই, আড্ডা দেই, গল্প করি, সংগঠন করি। তো এই যে সামাজিক একটা বেস আমরা দাঁড় করাইছি দীর্ঘ প্রচেষ্টায়, দীর্ঘ সময়ে, তো তারই ফলস্বরূপ আমরা এলাকায় অবস্থান করি। আপনারা আমাকে যে নিয়োগ করছেন মাননীয় সংসদ সদস্য হিসেবে, যে নমিনেশন দিয়েছেন সংসদ সদস্য ইলেকশন করার, আর আপনারা আমার জন্য যারা পোস্টার লাগিয়েছেন, যারা মানববন্ধনের ভূমিকা রেখেছেন, পাশাপাশি যারা অনেক সময় নিজের চিন্তা করেছেন যে রবিন ভাই থাকলে ভালো লাগতো, ঈদের দিন, খুশির দিন, পার্টি অফিসের আমার শূন্যতা, যারা কষ্ট পেয়েছেন, তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং সকলের প্রতি আমি ঋণগ্রস্ত। হয়তো এই ঋণ আমি আমার এক জীবনে শোধ করার সাধ্য হয়তো আমার থাকবে না, তবে আমার চেষ্টা থাকবে। সেটুকুই আমি আজকে আপনাদের কাছে একসাথে পেলাম। মহাসচিবের বদৌলতে আমি আমার কৃতজ্ঞতা এবং ঋণ শোধ করবার চেষ্টা বা প্রচেষ্টা থাকবে, সেই ব্যাপারে আমি শপথ নিলাম।